আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইংলিশ এসবি এর আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। সো বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের ইংলিশ বইয়ের ফার্স্ট এক্সপিরিয়েন্স অপিনিয়ন ম্যাটার্সের 1.3.2 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করেছি। সো বন্ধুরা, আজকের এই ক্লাসে আমি অপিনিয়ন ম্যাটার্স এই এক্সপিরিয়েন্সের 1.3.3 এই অ্যাক্টিভিটি নিয়ে আলোচনা করব। সো বন্ধুরা, ক্লাসটি শুরু করার পূর্বে আমরা এখানে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে অর্থাৎ 1.3.3 এই অ্যাক্টিভিটিতে যে ইনস্ট্রাকশনটি দেওয়া আছে সেটি আমরা একটু মনোযোগ সহকারে পড়বো। সো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। রিড দ্য ফলোয়িং টেক্সট, দেন ডিসকাস ইন পেয়ার্স অর গ্রুপস টু আইডেন্টিফাই দ্য ফ্যাক্টস অ্যান্ড ওপিনিয়ন ইন দ্য টেক্সট। অর্থাৎ বলা আছে নিচে একটা টেক্সট দেওয়া আছে, সেই টেক্সটগুলো পড়তে হবে, টেক্সটটি পড়তে হবে, পড়ার পর এখান থেকে ফ্যাক্ট এবং ওপিনিয়নগুলোকে কী করতে হবে, মানে ফ্যাক্ট এবং অপিনিয়নগুলো নিয়ে আলোচনা করতে হবে। আফটারওয়ার্ডস রাইট ডাউন দ্য স্ট্র্যাটেজিস ইউ ইউজ টু ডিস্টিংগুইশ বিটুইন ফ্যাক্টস অ্যান্ড অপিনিয়ন। তারপর বলা আছে কি যে এরপর ফ্যাক্ট এবং অপিনিয়ন আলাদা করে চেনার কৌশলগুলো লেখো। ঠিক আছে, যে ফ্যাক্ট এবং অপিনিয়নগুলো তুমি কীভাবে আলাদা করে লিখলা তার যে কৌশলগুলো সেগুলো তোমাকে লিখতে বলছে এখানে। ফাইনালি এক্সপ্রেস হাউ দ্য রাইটার্স অপিনিয়নস ইনফ্লুয়েন্স ইউর থটস অ্যান্ড অপিনিয়নস অ্যাবাউট দ্য টপিক। তারপর কি সবশেষে আলোচ্য বিষয় অর্থাৎ টপিক সম্পর্কে তোমার মতামতকে লেখকের মতামত কিভাবে প্রভাবিত করেছে তা প্রকাশ করো। ঠিক আছে বন্ধুরা, অর্থাৎ এখানে আমাদের টেক্সট আছে দুইটা। ঠিক আছে, এখানে টেক্সট 1 আছে, তারপর কি আছে টেক্সট 2 আছে। এই টেক্সটগুলো পড়ার পরে আমাদের কি করতে হবে, এখানে ওই টেক্সট 1 এবং টেক্সট 2 থেকে যে অপিনিয়ন এবং ম্যাটারগুলো, ফ্যাক্ট এবং অপিনিয়ন আমরা যেগুলো পাইলাম সেগুলো কি আমরা এখান থেকে বের করে এখানে লিখবো। ঠিক আছে, তারপর এই অর্থাৎ কি এই বক্সটা আমাদেরকে ফিল আপ করতে হবে। বন্ধুরা, ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, টেক্সটগুলো আগে ভালোভাবে বুঝতে হবে, তা না হলে কিন্তু আমরা অপিনিয়ন এবং ফ্যাক্টগুলো আলাদা করতে পারবো না। সো বন্ধুরা, আজকের ক্লাসে আমি এই টেক্সট 1টি নিয়ে আলোচনা করব। সো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দ্য 1952 Nobel Prize in Literature was awarded to the American author Ernest Hemingway। অর্থাৎ 1954 সালে আমেরিকার লেখক আর্নেস্ট হেমিংওয়েকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, যার জন্ম হচ্ছে 1899 সাল এবং মৃত্যু হচ্ছে 1961 সাল। কী জন্য দেওয়া হয়েছিল দেখো, ফর হিজ মাস্টারি অফ দ্য আর্ট অফ ন্যারেটিভ। অর্থাৎ তার বর্ণনায়, ঠিক আছে, বর্ণনার যে কলা কৌশল, ঠিক আছে, এগুলোর দক্ষতার কারণে তাকে কিন্তু এই নোবেল পুরস্কারটি দেওয়া হয়েছিল। তারপর কী জন্য দেখো, ডেমনস্ট্রেটেড ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, যেটা তিনি প্রদর্শিত করছিলেন কোথায়, দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, তার এই যে বইটার মধ্যে বা এই লেখার মধ্যে তিনি এই জিনিসগুলোকে তুলে ধরেছেন। অ্যান্ড ফর দ্য ইনফ্লুয়েন্স দ্যাট হি হ্যাজ এক্সার্টেড অন দ্য কন্টেম্পোরারি স্টাইল। এবং তিনি কি করছিলেন, মানে এই প্রভাবে যে তিনি সমসাময়িক যে শৈলীগুলো এগুলোকে জাহির করার প্রভাবেও তাকে কি করা হয়েছিল, এই 1954 সালে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল। ওকে বন্ধুরা, তারপর দেখো এখানে আনউইলিং টু ট্রাভেল টু স্টকহোম, মানে স্টকহোমে অনিচ্ছাকৃত ভ্রমণে আফটার টু নিয়ারলি ফাটাল প্লেন ক্রাশেস, মানে প্রায় 2টা মারাত্মক ট্রেন ক্রাশ হয়েছিল বা ট্রেন দুর্ঘটনা হয়েছিল। হেমিংওয়ে আক্সড জন সি ক্যাবট, হেমিংওয়ে জন সি ক্যাবটকে প্রশ্ন করেছিলেন, আর ইনি হচ্ছেন কি দ্য ইউনাইটেড স্টেটস অ্যাম্বাসেডর। তিনি কি যুক্তরাষ্ট্রের কিন্তু কি ছিলেন, অ্যাম্বাসেডর অর্থাৎ রাষ্ট্রদূত ছিলেন, টু সুইডেন অ্যাট দ্যাট টাইম, মানে ওই সময় সুইডেনে যাওয়ার সময়। অর্থাৎ এখানে বলা হচ্ছে যে অনিচ্ছাকৃত তিনি যখন স্টকহোমে ভ্রমণ করছিলেন সেখানে প্রায় কি 2টা প্লেন ক্রাশ হয়েছিল এবং ওই সময় তিনি আমেরিকার যে অ্যাম্বাসেডর অর্থাৎ রাষ্ট্রদূতকে সুইডেনে যাওয়ার সময় কিছু প্রশ্ন করেছিলেন, একটা প্রশ্ন করেছিলেন, সেটা হচ্ছে কি টু রিড হিজ অ্যাকসেপ্টেন্স স্পিচ, মানে তার এই যে গ্রহণযোগ্য যে বক্তৃতা আছে একটা, সেই বক্তৃতাটা পড়ার জন্য। অর্থাৎ আমেরিকার যে রাষ্ট্রদূত আছে ওনার সঙ্গে যখন তিনি সুইডেনে যাচ্ছিলেন, যাওয়ার সময় তাকে তার যে একটা গ্রহণযোগ্য লেখা ছিল, অ্যাকসেপ্টেন্স স্পিচ ছিল, এটা তিনি পড়ার জন্য তাকে বলেছিলেন। দিস অ্যাকসেপ্টেন্স স্পিচ ইজ কনসিডার্ড ওয়ান অফ দ্য বেস্ট ইভার। আর তার এই গ্রহণযোগ্য যে বক্তব্যটি যে সব থেকে ভালো বা সর্বোৎকৃষ্ট যে বক্তব্যগুলো ছিল সেগুলোর মধ্যে একটি।
দিস ইজ হোয়াট হি রোট, এই হচ্ছে যা তিনি লিখেছিলেন, অর্থাৎ তার ওই অ্যাকসেপ্টেন্স স্পিচের মধ্যে তিনি যা লিখেছিলেন সেটা হচ্ছে এটা। অর্থাৎ তোমার আমেরিকার যে রাষ্ট্রদূতকে যে যে বিষয়টা বা যে স্পিচটা তিনি পড়তে বলেছিলেন সেটি হচ্ছে এটা, দেখো। হ্যাভিং নো ফ্যাসিলিটি ফর স্পিচ মেকিং, মানে বক্তৃতা দেওয়ার জন্য কোনো সুযোগ সুবিধা না পাওয়া। নো কমান্ড অফ অরেটরি, বাগ্মিতার জন্য কোনো অধ্যাদেশ বা আদেশ না পাওয়া। নর এনি ডমিনেশন অফ রেটরিক, অর্থাৎ অলঙ্কারের জন্য অলঙ্কারের কোনো আধিপত্য না থাকা। রেটরিক মানে হচ্ছে অলঙ্কার, ডমিনেশন মানে হচ্ছে কি অধিকার বা আধিপত্য। আই উইশ টু থ্যাংক দ্য অ্যাডমিনিস্ট্রেটরস অফ generosity of Alfred Nobel for this prize. I wish to thank the administrators, আমি প্রশাসকদের ধন্যবাদ জানাতে চাই। অফ দ্য জেনারেসিটি অফ আলফ্রেড নোবেল, মানে আলফ্রেড নোবেলের তোমার মহৎ যে মহত্বটা আছে সেই মহত্বটাকে, মহত্বের যারা প্রশাসক, আলফ্রেড নোবেলের মহত্বের যে প্রশাসক তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই ফর দিস প্রাইজ, এই পুরস্কারের জন্য। অর্থাৎ তিনি যে নোবেল পুরস্কার পাইছিলেন, ঠিক আছে, নোবেল পুরস্কার পাওয়ার পরে তিনি কি করতে চাইছেন যে এই আলফ্রেড নোবেলের যারা মহৎ ব্যক্তিবর্গ আছে, মানে তার যে প্রশাসক আছেন, মানে যারা এই পুরস্কারটা বিতরণ করেন বা দেন, তাদেরকে তিনি কি ধন্যবাদ দিচ্ছেন। নো রাইটার হু নোজ দ্য গ্রেট রাইটার্স হু ডিড নট রিসিভ দ্য প্রাইজ, অর্থাৎ বলা হচ্ছে নো রাইটার মানে কোনো লেখকই নোজ দ্য গ্রেট রাইটার্স, মহৎ লেখকদের চেনে না। হু ডিড নট রিসিভ দ্য প্রাইজ, মানে যারা কি পাননি, ইতিপূর্বে কোনো প্রাইজ পাননি। মানে কি এমন কিছু রাইটার, বড় বড় লেখক আছে যারা প্রাইজ পাননি, কিন্তু ওই লেখকদেরকে কোনো লেখকেই কিন্তু চেনেন না। ক্যান অ্যাকসেপ্ট ইট আদার দেন উইথ হিউমিলিটি, তাদেরকে কি তাদেরকে গ্রহণ করা যেতে পারে অন্যান্যদের তুলনা কোনো থেকে নম্রতার সাথে। দেয়ার ইজ নো নিড টু লিস্ট দিস রাইটার্স, এই রাইটারদের বা এই লেখকদের কোনো লিস্ট করার বা কোনো তালিকা করার প্রয়োজন নাই। এভরি ওয়ান হেয়ার মে মেক হিজ ওন লিস্ট, এখানকার কি প্রত্যেকে কি করবে, এভরি ওয়ান হেয়ার মেক হিজ ওন লিস্ট, তারা নিজেরাই যদি নিজের একটা লিস্ট বা তালিকা তৈরি করবে অ্যাকর্ডিং টু হিজ নলেজ, মানে তার জ্ঞান অনুযায়ী, অ্যান্ড হিজ কনসাইন্স মানে কি তার বিবেক অনুযায়ী। ঠিক আছে, বলা আছে যে এই সমস্ত লেখকদের, মানে যেসব বড় বড় লেখক আছে কিন্তু পুরস্কার পাননি, এই সমস্ত লেখকদের নাম কিন্তু অনেকেই জানে না। ঠিক আছে, মানে বলা আছে যে এই সমস্ত লোক কী করবে বা এই সমস্ত রাইটাররা কী করবেন, তারা নিজের জ্ঞান এবং বিবেকের মাধ্যমে তাদের লিস্ট নিজেরাই তৈরি করবে, একটা তালিকা তৈরি করবে। ইট উড বি ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য অসম্ভব হতো, টু আস্ক দ্য অ্যাম্বাসেডর অফ মাই কান্ট্রি টু রিড আ স্পিচ, মানে আমার দেশের রাষ্ট্রদূতকে বলা, টু রিড আ স্পিচ মানে এই এটু মানে আমার দেশের রাষ্ট্রদূতকে বলা এটা আমার পক্ষে অসম্ভব হতো আমার এই বক্তব্যটি পড়ার জন্য। ইন হুইচ আ রাইটার সেইড, মানে যেখানে একটা রাইটার বলেন অল দ্য থিংস, মানে সব কিছু, হুইচ আর ইন হিজ হার্ট, যেটা তার হৃদয়ে গাঁথা থাকে। অর্থাৎ কি এখানে লেখক বলতেছে যে মানে এটা আমার পক্ষে অসম্ভব হতো আমার দেশের রাষ্ট্রদূতকে বলা আমার এই বক্তব্যটি পড়ার জন্য, যেখানে কি একজন লেখকের সব বিষয় এবং তার মনের কথা নিহিত থাকে। থিংস মে নট বি ইমিডিয়েটলি ডিসার্নিবল, এন্ড বলা হচ্ছে কি যে বিষয়গুলো, ঠিক আছে, থিংস মে নট বি ইমিডিয়েটলি ডিসার্নিবল, মানে এলে কি তৎক্ষণাৎ কিন্তু তোমার আপাতত বা আপাত দৃষ্টিগোচর বা দৃষ্টিগোচর নাও হতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো মানে যেগুলো লেখা থাকে সেগুলো হয়তো বা আপাতত বা তৎক্ষণাৎ ইমিডিয়েটলি সেগুলো কি ডিসার্নিবল মানে হচ্ছে কি দৃষ্টিগোচর হওয়া। ঠিক আছে, মানে এগুলো দৃষ্টিগোচর নাও হতে পারে। ইন হট আ ম্যান রাইটস, যেখানে কি একজন মানুষ লেখেন, মানে একজন মানুষের লেখাগুলো প্রথমত সেটা কি দৃষ্টিগোচর নাও হতে পারে। অ্যান্ড ইন দিস সামটাইমস, এবং এই ক্ষেত্রে মাঝে মাঝে হি ইজ ফর্চুনেট, তিনি কি হন, সৌভাগ্য হন, সৌভাগ্যবান হন। বাট ইভেনচুয়ালি, কিন্তু ঘটনাক্রমে, দে আর কোয়াইট ক্লিয়ার, মানে সেগুলো কি হয় আস্তে আস্তে সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। অ্যান্ড বাই দিস, এবং এগুলোর মাধ্যমে, অ্যান্ড দ্য ডিগ্রি অফ অ্যালকেমি দ্যাট হি পসেস, তারপর কি করেন, দ্য ডিগ্রি অফ অ্যালকেমি, অ্যালকেমি বলতে কেমিস্ট্রির একটা শাখাকে বোঝানো হচ্ছে, যে এই ডিগ্রিগুলো কি হয়, দ্যাট হি পসেস, যিনি অর্জন করেছেন, হি উইল ইনডিওর, সেগুলো কি হয়ে যায়,
তোমার মানে গলা ধারণ করে সে করবে, তিনি করবেন, আর বি ফরগটেন, সেগুলো ভুলে যাবেন, অর্থাৎ কি তার ডিগ্রিগুলো নিঃশেষ হয়ে যাবে এবং সেগুলো সে কি করবেন বা তিনি ভুলে যাবেন। রাইটিং অ্যাট ইটস বেস্ট ইজ আ লোনলি লাইফ, মানে কি রাইটিং হচ্ছে কি মানে খুব ভালোভাবে লেখা, অ্যাট ইটস বেস্ট মানে তার খুব একটা ভালো পর্যায়ে, ইজ আ লোনলি লাইফ মানে এটা হচ্ছে কি একটা একাকিত্ব জীবন। মানে কোনো একটা জিনিস ভালো কোনো কিছু একটা জিনিস লিখতে গেলে তাকে অবশ্যই কী করতে হবে, একাকিত্ব জীবন যাপন করতে হবে, মানে কি মানে তাকে সবার থেকে আলাদা হয়ে থাকতে হবে, আলাদা হয়ে সব কিছু মানে ভালো কোনো জিনিস লিখতে হবে। এই জন্য বলা আছে রাইটিংটাকে আর লোনলি লাইফ হিসেবে, মানে একাকিত্ব জীবন হিসেবে এখানে বলা হচ্ছে। অর্গানাইজেশনস ফর রাইটার্স, অর্গানাইজেশনস ফর রাইটার্স মানে লেখকদের জন্য যে সংস্থাগুলো আছে সেগুলো পেলিয়েট দ্য রাইটার্স লোনলিনেস, মানে লেখকের যে একাকিত্বটা আছে এটাকে কি করে প্রশমিত করে। পেলিয়েট মানে হচ্ছে কি প্রশমিত করা, ঠিক আছে, মানে হালকা করা বা লাঘব করা, ঠিক আছে। তাহলে এই বিভিন্ন সংস্থাগুলো কি করেন লেখকদের তোমার যে লোনলিনেসটা আছে, একাকিত্ব জীবনটা আছে, এটাকে তারা কি করেন মানে প্রশমিত করেন বা লাঘব করেন। বাট আই ডাউট, কিন্তু আমার সন্দেহ হচ্ছে কি, ইফ দে ইমপ্রুভ হিজ রাইটিং, যদি তারা তার লেখাগুলোকে মানে ইমপ্রুভ করতো, উন্নত করতো বা ভালো করতো, সেখানে মনে হয় একটা কমা হবে আমার মনে হচ্ছে, হি গ্রোজ ইন পাবলিক স্ট্যাচার, ঠিক আছে। তিনি কি করতেন, যদি তার লেখাগুলো ভালো, তাহলে অবশ্যই তিনি কি তার পাবলিক স্ট্যাচার মানে মানে যে মানে সবার সামনে তার একটা মর্যাদা কিন্তু বৃদ্ধি পেত। অ্যাজ হি শেডস হিজ লোনলিনেস, যেখানে তিনি কি করছেন তার যে একাকিত্ব জীবনটাকে তিনি লালন করছেন। অ্যান্ড অফেন হিজ ওয়ার্ক ডেটেরিয়েটস মানে কি প্রায় তার কাজগুলো কি হতো তোমার মানে অধিকতর মন্দ হয়ে যেত, মানে কাজগুলো তার কি আস্তে আস্তে ডিমোশনের দিকে বা মন্দের দিকে চলে যেত। ফর হি ডাজ হিজ ওয়ার্ক অ্যালোন, মানে তার এই কাজগুলো তিনি একা একই করার জন্য। অ্যান্ড ইফ হি ইজ এ গুড এনাফ রাইটার, যদি তিনি মোটামুটি ভালো লেখক হতেন ভালো হন, হি মাস্ট ফেস ইটার্নিটি, তিনি কি করবেন একটা তোমার ইটার্নিটি মানে ইয়ে করবেন মুখোমুখি, ইটার্নিটি মানে হচ্ছে কি চিরস্থায়ী বা চিরকাল এরকম একটা সমস্যার মুখোমুখি হবেন। অর দ্য ল্যাক অফ ইট, অথবা এর অভাব, ঠিক আছে, এর অভাব ইজ ডে প্রতিদিন, অর্থাৎ কি তিনি যদি ভালো একজন লেখক হন তাহলে কি চিরকালব্যাপী তিনি মানুষের মনের মধ্যে থাকবেন। অ্যান্ড দ্য ল্যাক অফ ইট, অথবা তার একটা অভাব তিনি বোধ করতে পারবেন প্রতিদিন। ফর আ ট্রু রাইটার, একজন প্রকৃত লেখকের জন্য বা একজন সত্যিকারের লেখকের জন্য, ইস বুক শুড বি আ নিউ বিগিনিং, প্রত্যেকটা বই তার জন্য কি নতুন করে একটা কি শুরু হতে পারে, মানে তার কাছে প্রত্যেকটা বই তার কাছে নতুনভাবে তাকে নেওয়া উচিত। হোয়ার হি ট্রাইজ এগেইন, যেখানে তিনি আবার কি করবেন চেষ্টা করবেন, ফর সামথিং কোনো কিছুর জন্য, দ্যাট হি ইজ বিয়ন্ড অ্যাটেনমেন্ট, যেটা দ্যাট ইজ বিয়ন্ড অ্যাটেনমেন্ট, যেটা কি অর্জনের বাইরে, মানে যেটাকে অর্জন করা সম্ভব নয় বা মানে অর্জন করা খুব কষ্টসাধ্য, এই ধরনের কোনো কিছু নিয়ে তিনি শুরু করবেন, মানে এই জিনিসগুলো নিয়ে লেখার চেষ্টা করবেন। হি শুড অলওয়েজ ট্রাই ফর সামথিং, মানে তার সবসময় চেষ্টা করা উচিত, ফর সামথিং মানে কোনো কিছুর জন্য, দ্যাট হ্যাজ নেভার বিন ডান, যেটা কখনো করা হয়নি। অর দ্যাট আদার্স হ্যাভ ট্রাইড অ্যান্ড ফেল, যেটা কি যেগুলোতে অন্যান্যরা কি করছেন চেষ্টা করেছেন এবং ব্যর্থ হয়েছেন, মানে এই ধরনের কাজ নিয়ে তাকে কি করতে হবে, লিখতে হবে। দেন সামটাইমস, তারপর মাঝে মাঝে, উইথ গ্রেট লাক মানে বড় ধরনের একটা কপাল নিয়ে মানে বড় ভাগ্য নিয়ে, হি উইল সাকসিড, তিনি সফল হবেন, মানে ভাগ্যক্রমে তিনি কি হতে পারেন বা সৌভাগ্যক্রমে তিনি সফল হবেন। হাউ সিম্পল দ্য রাইটিংস অফ লিটারেচার উড বি, এই সাহিত্যের যে লেখাগুলো, ঠিক আছে, এগুলো কতটা সোজা হতো, ইফ ইট ওয়ার অনলি নেসেসারি টু রাইট ইন অ্যানাদার ওয়ে, যদি এগুলোকে অন্যভাবে লেখার প্রয়োজনীয়তা অনুভব করা হতো বা অন্যভাবে লেখা হতো। অ্যানাদার ওয়ে, হোয়াট হ্যাজ বিন ওয়েল রিটেন, যেগুলো ভালোভাবে লেখা হয়েছে, মানে এই ধরনের যে লেখাগুলো ইতিপূর্বে যে ভালো ভালো লেখাগুলো হয়েছে সেগুলোর মতো করেই যদি লেখা হতো তাহলে সাহিত্যের লেখাটা কি অনেক সোজা হয়ে যেত। ইট ইজ বিকজ, কারণ, উই হ্যাভ হ্যাড সাচ গ্রেট রাইটার্স ইন দ্য পাস্ট,
কারণটা হচ্ছে কি যে অতীতে আমাদের এ ধরনের আরো অনেক বড় বড় কি ছিল, লেখক ছিল বা লেখক ছিলেন। দ্যাট আ রাইটার, যেখানে কি আ রাইটার ইজ ড্রাইভেন ফার আউট ফাস্ট, মানে যেখানে একজন লেখককে কি হয়েছিল, তার অনেক অতীতে ফিরে যেতে হয়েছিল। হায়ার হি ক্যান গো, তিনি যেখানে যেতে পারতেন। আউট টু হায়ার নো ওয়ান ক্যান হেল্প হিম, আর সেইখানে বা ওই দূরে যেখানে তিনি যেতেন সেখানে কেউ তাকে কি করতো না, সাহায্য করতো না, সাহায্য করতে পারতো না। আই হ্যাভ স্পোকেন টু লং ফর এ রাইটার, আই হ্যাভ স্পোকেন টু, আমি অনেক বলেছি, লং ফর এ রাইটার মানে একজন লেখকের জন্য অনেক বলেছি। রাইটার শুড রাইট, একজন লেখকের লেখা উচিত। হোয়াট হি হ্যাজ টু সে, তিনি যা বলতে চান। অ্যান্ড নট স্পিক ইট, যা তিনি বলেননি। অ্যাগেন আই থ্যাংক ইউ, আবার আমি ধন্যবাদ জানাই। সো বন্ধুরা, এর পরের ক্লাসে আমি টেক্সট টুটা আছে, টেক্সট টু নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই টেক্সট ওয়ানটি বারবার একটু ভালোভাবে পড়বা, ভালোভাবে পড়ে বুঝতে না পারলে কিন্তু তোমরা ফ্যাক্ট এবং অপিনিয়নগুলো কিন্তু লিখতে পারবা না। সো বন্ধুরা, এর পরবর্তী ক্লাসে আমি টেক্সট টু নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আল্লাহ যেন তোমাদের সবাইকে ভালো রাখে। আল্লাহ হাফেজ।